আসসালামু আলাইকুম। এবারের সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এই দুই দলের সবশেষ ৫ ম্যাচের রেজাল্টটা যদি আমরা একবার দেখি, ৫ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ১ ম্যাচ এবং ভারত জিতেছে ১ ম্যাচ। বাকি ৩টি ম্যাচ হয়েছিল ড্র। অ্যান্ড সবশেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে ঘরের মাটিতে ১-০ গোলে হারিয়েছিল। সো সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দুই দলই কিন্তু সমানে সমান। বাংলাদেশের মাটিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল উৎসব ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৮ বছর পর বাংলাদেশ আবার এই সাফ আয়োজন করতেছে। টুর্নামেন্টটি এখন বাংলাদেশি ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় আশা অ্যান্ড উত্তেজনার কেন্দ্রবিন্দু। চলুন দেখে আসি এবারের সাফের সবচেয়ে বড় দাবিদার কোন দেশ। প্রথমেই ভারত, দ্য রিজিওনাল পাওয়ার হাউস। ভারত এই অঞ্চলের ফুটবলের পাওয়ার হাউস অ্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারা ইতিমধ্যে ৯ বার এই সাফের শিরোপা জিতেছে এবং দশমবারের মতো শিরোপার লক্ষ্য নিয়ে তারা মাঠে নামবে। ফিফা র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা দল ভারত। গ্রুপ বিতে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ এবং পাকিস্তান। বর্তমানে ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং 138। গ্রুপ পর্বে তাদের বাধা পার করা সময়ের ব্যাপার মাত্র। হেড টু হেড রেকর্ডে ভারতের আধিপত্য স্পষ্ট। পাকিস্তানের বিপক্ষে তারা ২৯ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৬ ম্যাচে, ড্র করেছে ৯টি ম্যাচ এবং হেরেছে মাত্র ৪টি ম্যাচে। অন্যদিকে মালদ্বীপের বিপক্ষে তারা খেলেছে ১৪ ম্যাচ, তার মধ্যে ৯ জয়, ২ ড্র এবং হেরেছিল ৩টি ম্যাচে। সাউথ এশিয়ান ফুটবলের পাওয়ার হাউস ভারত সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ব্রাজিলের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এটা সম্ভবত ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রির সবচেয়ে রিমার্কেবল ডে হতে যাচ্ছে। আই থিঙ্ক নট অনলি ইন্ডিয়া, এন্টায়ার সাউথ এশিয়ান ফুটবলের সবচেয়ে রিমার্কেবল ডে হতে যাচ্ছে এটা। এই মানসিক সুবিধা ভারতকে আরো অনেক বেশি এগিয়ে রাখবে। তবে তাদের প্রধান চ্যালেঞ্জ হলো দেশের বাইরে খেলা অ্যান্ড বাংলাদেশ বা মালদ্বীপের মতো দলের কাউন্টার অ্যাটাকিং স্টাইলের বিরুদ্ধে রক্ষণ সামলানো। ঘরের মাঠে সুবিধা না থাকায় ভারতকে একটু বেশি সতর্ক হয়ে খেলতে হবে। এই তালিকার ২ নম্বরে থাকবে বাংলাদেশ, দ্য হোস্ট অ্যান্ড দ্য ডার্ক হর্স। দীর্ঘ ২৩ বছর পর ট্রফি পুনরুদ্ধারের এটি বাংলাদেশের সেরা সুযোগ। ২০০৩ সালে ঢাকাতে বাংলাদেশ একমাত্র শিরোপাটি জিতেছিল। এবার ঘরের মাঠ, দর্শক সমর্থন, নতুন প্রজন্মের ফুটবলারদের মিশ্রণে দলটি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিশেষ করে প্রবাসী তারকাদের অন্তর্ভুক্তি দলকে অন্য একটা মাত্রা দিয়েছে। হামজা চৌধুরী, সমিত সোম এবং অন্যান্য প্রবাসী ফুটবলারদের উপস্থিতি মিডফিল্ড এবং আক্রমণভাগকে অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং মানসম্মত করে তুলেছে। নতুন কোচের অধীনে দলটি ইতিমধ্যে কিছুটা ইতিবাচক ইঙ্গিতও দিয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপিয়ান টিমের বিপক্ষে খেলেছে এবং ম্যাচটা তারা জিতেছেও। গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ভুটান। নেপালের ফিফা নিষেধাজ্ঞা যদি সেপ্টেম্বরের মধ্যে না উঠে তাহলে গ্রুপ আরও সহজ হওয়ার কথা এবং বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছানোর পথ প্রায় নিশ্চিত। ঘরের মাঠে চাপ এবং দর্শকদের উন্মাদনা কাজে লাগাতে পারলে বাংলাদেশ সত্যি ডার্ক হর্স হয়ে উঠতে পারে। গ্রুপ পর্বে বাংলাদেশকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ জানাতে পারে অলমোস্ট ফুল স্কোয়াড প্রবাসী নির্ভর দল শ্রীলঙ্কা। বাংলাদেশ এ যাবৎ শ্রীলঙ্কার বিপক্ষে মোট ম্যাচ খেলেছে ১০টি, যার মধ্যে ৬টি ম্যাচে বাংলাদেশ জিতেছে, ৩টি ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে এবং অন্য ম্যাচটি হয়েছে ড্র। অন্যদিকে ভুটানের বিপক্ষে ১২ ম্যাচে ৮ জয় এবং ২ পরাজয় এবং অন্য ২টি ম্যাচ হয়েছে ড্র। সো পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশ দলকে গ্রুপ পর্বে বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে না আপাতত, সেটা মনে হলেও সাম্প্রতিক সময়ের শ্রীলঙ্কার পারফরমেন্স বেশ ইমপ্রেসিভ। লাস্ট ২ বছরের পরিসংখ্যানে শ্রীলঙ্কায় এশিয়ার এই সাউথ জোনের সবচেয়ে বেস্ট টিম অ্যান্ড ধারাবাহিকও, তাই চ্যালেঞ্জও আছে। শ্রীলঙ্কা, দ্য অরিজিন ফুটবল। এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই পর্বে শ্রীলঙ্কা ৩টি ম্যাচ জিতেছে এবং ৩ ম্যাচে পরাজিত হয়েছে। জেতা ৩ ম্যাচের প্রতিপক্ষ ছিল চাইনিজ তাইপে, যাদের ফিফা র্যাঙ্কিং ছিল 174। চাইনিজ তাইপেকে ২ ম্যাচে তারা হারিয়েছিল। অ্যান্ড আরেকটি জয় এসেছে তুর্কিমেনিস্তানের বিপক্ষে, যাদের ফিফা র্যাঙ্কিং 141। এবং ফিফা র্যাঙ্কিংয়ের ৯৪ নম্বরে থাকা থাইল্যান্ডের সাথেও তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। যদিও তারা ২টি ম্যাচে হেরেছে, তবে হোম ম্যাচে, স্পেশালি হোম ম্যাচে তারা খুবই ভালো ফুটবল উপহার দিয়েছে। ভালো ফাইট তারা করেছে, কিন্তু শেষমেশ তারা ১-০তে ম্যাচটি হেরেছিল। এশিয়ান কাপ বাছাইয়ের এই পারফরমেন্স দেখে বলা যায় শ্রীলঙ্কার আগের মতো সহজ প্রতিপক্ষ নয়। বাংলাদেশকে প্রথম ম্যাচেই তাদের বিপক্ষে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তারা যদি বাংলাদেশের বিপক্ষে ভালো ডিফেন্সিভ খেলা দিতে পারে এবং কাউন্টারে সুযোগ কাজে লাগায়, তাহলে পয়েন্ট ভাগ করে নেওয়া কিংবা চমক দেখানোর সম্ভাবনাও আছে। তবে বাস্তবসম্মতভাবে দেখলে বাংলাদেশের বর্তমান স্কোয়াড, স্পেশালি হামজা সমিতের স্কোয়াড অ্যান্ড গড়ের মাঠের সুবিধায় শ্রীলঙ্কাকে হারানো উচিত। শ্রীলঙ্কা ভুটানের বিপক্ষে জিতবে বলে ধরে নেওয়া যায়, কিন্তু বাংলাদেশের বিপক্ষে পরাজয় তাদের সম্ভাব্য
রেজাল্ট হতে যাচ্ছে। মালদ্বীপ বা চ্যালেঞ্জার্স। মালদ্বীপ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং 173। অতীতে দুইবার চ্যাম্পিয়ন হওয়া মালদ্বীপ যে কোনো দিন বড় চমক দিতে পারে, তবে সাম্প্রতিক সময়ে তাদের ফর্মে কিছুটা ঘাটতি দেখা গেছে। তাদের লোকাল ফুটবলের অবস্থাও যাচ্ছে তাই, তবুও তাদের অ্যাটাকিং ফুটবলকে হালকাভাবে নেওয়া যাবে না। পাকিস্তান। অরিজিন খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে দলটি শারীরিকভাবে শক্তিশালী হয়েছে, কিন্তু ভারতের বিপক্ষে অতীত রেকর্ড এবং দলীয় বোঝাপড়ার অভাব তাদের পিছিয়ে রাখবে অনেক বেশি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাকিস্তান কিংবা মালদ্বীপ কোনো দলকেই খুব আহামরি কিছু করার মতো মনে হচ্ছে না। টুর্নামেন্টের সম্ভাব্য ভবিষ্যৎবাণী। গ্রুপ বিন্যাস অনুযায়ী ভারত অ্যান্ড বাংলাদেশ গ্রুপ পর্বে মুখোমুখি হবে না। বড় কোনো অঘটন না ঘটলে 17ই নভেম্বর ফাইনালের আগে ভারত বাংলাদেশের দেখা হওয়ার কথা না। ফাইনালেই ভারত বনাম বাংলাদেশের দেখা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। গড়ের মাঠের সুবিধা, দর্শক সমর্থন এবং উন্নত স্কোয়াড নিয়ে বাংলাদেশ ভারতকে সত্যি কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। অন্যদিকে ভারত তাদের অভিজ্ঞতা এবং মানসিক শক্তিতে এগিয়ে থাকবে। এবারে সাফ শুধু শিরোপার লড়াই, বিষয়টা এরকম নয়। এটি বাংলাদেশি ফুটবলের নতুন একটা যুগের শুরুর সুযোগ। 23 বছরের অপেক্ষা শেষ করে কি লাল সবুজের পতাকা আবার উড়বে? উত্তর মিলবে নভেম্বরে ঢাকার মাঠে। ততক্ষণ আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।